মায়েরা সকাল সকাল উঠে ইরফানের জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে এনে সেন্টার টেবিলের উপরে রেখে দিয়েছে। ইরফান ঘরে নেই, মায়েরা রান্নাঘরে গিয়েছিল, একেবারে বানিয়ে এনেছে। আজ অনেক দিন পর করলা পেয়ে মেয়েটা খুব খুশি। করলা, লবণ, মরিচের 2টো বাটি সেন্টার টেবিলের উপরে রেখে সোফায় বসেছে মায়েরা। লবণ মরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে করলা তৃপ্তি করে খায় মেয়েটা। কিছু সময় পর ইরফান ঘরে প্রবেশ করে সরাসরি ওয়াশরুমে যেতে গিয়েও মায়রাকে দেখে থেমে গেল। মায়রা খুব মনোযোগ সহকারে করলা খেতে ব্যস্ত। ইরফানের মুখ বিকৃত হয় খানিকটা। মায়রা মুখ ভর্তি করলা চিবোতে চিবোতে ইরফানের দিকে তাকিয়ে ইরফানের এক্সপ্রেশন দেখে ভুরু কুঁচকে তাকায়। টেবিলের ওপর আরো 4টে করলা একটি বাটিতে রাখা। দ্রুত সেই বাটিতে হাত নিয়ে দুটোই 2 হাতে ঢেকে নিল। মুখের টুকু শেষ করে ইরফানের দিকে চেয়ে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? একদম এগুলো ফেলার চিন্তা করবেন না, আমাকে বাবা এনে দিয়েছে এগুলো। ইরফান মায়রার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, এইসব অখাদ্য খাওয়া কোথা থেকে শিখেছো স্টুপিড? মায়রা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে থাকে, মুখ বাঁকিয়ে বলে, এটা অখাদ্য নয়, এটা সবচেয়ে সুস্বাদু খাবার, বুঝেছেন? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, নো, এইসব খাবে না তুমি, ফেলো বলছি। মায়রা হাতের বাটিটা পেছনে লুকিয়ে নেয়। ছোট্ট বাটির কোনায় কিছু করলা ব্লেন্ড করে রাখা আছে। মাথা নিচু করে মায়রা কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো। তাকে ফেলতে বলে মায়রা এবার বুঝবে মজা। অতঃপর বসা থেকে দাঁড়িয়ে সোফার ওপর যায়। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মায়রা সোফার উপর দাঁড়ানো ইরফানের থেকেও বেশ লম্বা দেখায়। ইরফান ভুরু কুঁচকে কিছু বলার জন্য হাঁ করতেই মায়রা বাটি থেকে বেটে রাখা করলার কিছু অংশ হাতে করে নিয়ে ইরফানের মুখে ঠুসে দেয়। ইরফান চোখ বড় বড় করে তাকায়। মায়রাকে আর কে পায়। করলার বাটি শক্ত হাতে ধরে সোফার ওপর থেকে এক লাফ দিয়ে দৌড় লাগায়। ইরফান কেশে ওঠে, মুখ থেকে তরল অংশ ফেলে দেয়। মায়রার দিকে রেগে তাকায়। মায়রা দৌড়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সমানে কাশছে, তরল হওয়ায় গলার ভেতর কিছু অংশ চলে গিয়েছে। মায়রাকে ধরার জন্য এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এসে সোফায় বসে। কি জঘন্য এই করলা! এই স্টুপিডকে তো সে পরে দেখে নিবে। মায়রা ইরফানের এক্সপ্রেশন দেখেই চলে যেতে চেয়েছিল, কিন্তু ইরফানকে এইভাবে কাশতে দেখে মায়রার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। দ্রুত দরজা ঠেলে ভেতরে এসে বেডের ওপর থেকে কয়েকটা চকলেট এনে ইরফানের সামনে দাঁড়ায়। ব্যস্ত হাতে চকলেটটা ছিঁড়ে ইরফানের মুখের সামনে ধরে বিচলিত কণ্ঠে বলে, এটা খেয়ে নিন, তাহলে আর খারাপ লাগবে না। ইরফান মুখের সামনে হাত নিয়ে আরো কয়েকবার কেশে নিল মায়রার দিকে তাকিয়ে। এরপর মায়রার হাতটা ধরে টেনে তার পাশে বসিয়ে দেয়। মায়রার হাত থেকে চকলেট নিয়ে সত্যি সত্যি মুখে পড়ল। এটা আসলেই প্রয়োজন। সে জঘন্য খাবার মুখে পড়েছে যে, এর রেশ না কাটলে বমি হয়ে যাবে নিশ্চিত। মুখের চকলেটটুকু চিবিয়ে গিলিয়ে নেয়। এরপর কিছুটা রেগে বলে, এইসব বাদরামি অফ করবে না তুমি? মায়রা মাথা নিচু করে ঢোক গিলে মিনমিন করে বলে, সরি। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইরফানের কোনো রেসপন্স না পেয়ে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, দেখুন, আপনি যেমন সিগারেট খান, আমি তেমন করলা খাই। এই দুটোর মধ্যে অখাদ্য আপনার ফেভারিট সিগারেট, আর আমার করলা। শরীরের জন্য খুবই ভালো খাবার, শরীরের পুষ্টি দেয়। আর আপনার সিগারেট তো হার্ট পুড়িয়ে দেয়। তাহলে কোনটা অখাদ্য হলো, আপনিই বলুন। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। মায়রা একটা যুক্তিগত উত্তর দিতে পেরে মনে মনে বেশ প্রফুল্ল হয়। ইরফান টেবিলের ওপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মায়রার সামনে ধরে বলে, মাউথ ওয়াশ করো। মায়রার কৌতূহলী চোখে চেয়ে বলে, কেন? ইরফানের গম্ভীর স্বরে সহজ উত্তর, আমি বলেছি তাই। মায়রা কথা বাড়ালো না। এমনিতেও তার পানি পিপাসা পেয়েছে। ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে গ্লাসটি টেবিলের ওপরে রাখলো। এরপর ডান হাত উঠিয়ে ঠোঁটে লেগে থাকা পানি মোছার জন্য হাত উঠাতে নিলে ইরফান টান মেরে মায়রাকে তার কোলে বসায়। কোনো কথা ছাড়াই মায়রার 2 হাত পেছনে নিয়ে তার 2 হাতের মাঝে বেঁধে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে।
বেশ কিছু সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে রেখেছে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার ভেজা ঠোঁট মুছে দেয়। মায়রার সামনে হেলে পড়া চুলগুলো পেছনের দিকে নিতে নিতে গম্ভীর স্বরে বলে, সিগারেট হাত পোড়ানোর ব্যাকডেটেড ভার্সন, বাট ইউ। বলতে গিয়েও থেমে গেল মায়রার দিকে তাকিয়ে। মায়রা পিটপিট করে চেয়ে আসে ইরফানের দিকে। ইরফান ইংলিশ শব্দগুলো গুটিয়ে রাখলো জিহবার ভাঁজে। এরপর মায়রাকে কোলে নিয়ে বেডের দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, তুমি হাত পোড়ানোর আপডেট ভার্সন। ইরফান মায়রাকে বেডে বসিয়ে কিছুটা রেগে বলে, আর একবার সোফায় বসতে দেখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টুপিড। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায়। মায়রা নীরব চোখে চেয়ে রইল ইরফানের দিকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টায়। ভাবলো এটা নিয়ে পরে ভাববে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার একটা প্রশ্ন আছে। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, আপনি আমাকে সত্যি চিনতেন না? ইরফান তার সামনে মায়রাকে দেখে থেমে যায়। ভুরু কুঁচকে বলে, আই এম নট ইন্টারেস্টেড টকিং অ্যাবাউট দিস টপিক। মায়রা বিরক্তির কণ্ঠে বলে, বাংলায় বলতে পারেন না? ইরফান নিজেও বিরক্তিকর কণ্ঠে বলে, এই টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই, আন্ডারস্ট্যান্ড? মায়েরা কপাল চাপড়ালো। এই লোকের ইংলিশ ওয়ার্ড আর এই জন্মে যাবে না। আবার বলে, আমি গ্রামে যখন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আপনি এগিয়ে আসেননি কেন? ইরফান অবাক হয় মায়রার করা এই প্রশ্নে। মায়রা উত্তরের অপেক্ষায় চেয়ে আসে। ইরফান গম্ভীর গলায় বলে, থাপ্পড় খাওয়ার শখ হয়েছে বুঝি? মায়রা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। এটা আবার কেমন উত্তর? অবাক হয়ে বলে, মানে? ইরফান গম্ভীর গলায় বলে, ইটস মিনস ইউ আর এ স্টুপিড গার্ল। ইরফান কথাটা বলে মায়রাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল। মায়রা বিরক্তির চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফানের মতো গম্ভীর গলায় অ্যাক্টিং করে বলে, ইউ আর এ গন্ডারের 1 নাম্বার দাদা। মায়রার কথা শুনে ইরফান পিছু ফিরে তাকিয়ে রেগে বলে, হোয়াট? মায়রা থতমত খেয়ে তাকায়। সে আস্তে বলতে চেয়েছিল, জোরে হয়ে গিয়েছে। মায়রা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান কিছু বলল না। ওয়াশরুমের দরজাটা আটকে দেয়। মায়রাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো মায়রা, নোট করার জন্য। যে কাগজগুলো কাজে লাগে দেয় তার মাঝে থেকে একটা ছোট্ট লাল কাগজ নিয়ে সেখানে লিখল, সিগারেট হাত পোড়ানোর ব্যাকডেটেড ভার্সন, বাট তুমি হাত পোড়ানোর আপডেট ভার্সন। স্বীকারোক্তিতে শীষওয়ালা। লেখাটা লিখে মায়েরা অনেকক্ষণ চেয়ে রইল লেখাটার দিকে। বোঝার চেষ্টা করছে কথাটার অর্থ। বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর কথাটার অর্থ বোধহয় বুঝলো। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটল। কখন যে চোখ থেকে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মায়েরা টের পায় না। হাতের কাগজটি বইয়ের ভাঁজে আলতো হাতে রেখে দেয়। টেবিলের ওপর মাথা রেখে চোখ বুজে নেয়। সেই রাতের কথা মনে পড়ে, যেদিন দাদিমা তাকে সাজিয়ে দিল। ভীষণ ভয় পাচ্ছিল সে। মায়রার আবারও কান্না পায়। মায়রা বারবার বলেছিল সে ছোট। সে নিজেকে কেন ছোট দাবি করছিল? এইটুকু কি ইরফান বোঝেনি? মায়রার খারাপ লাগে। ইরফানের বলা কথাটি অস্পষ্ট সে শুনেছিল, ইউ আর এ মাই ফেভারিট ডিশ। মায়রার চোখ থেকে পানি গড়ায়, বিড়বিড় করে, মেয়েরা তো রেপিস্টদের কাছেও ফেভারিট ডিশ হয়। কথাটা বলে মায়রা বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর আবারও বিড়বিড় করে, আমি আপনার ফেভারিট ডিশ হওয়ার আগে হৃদয়ের টুকরো হতে চাই শিশওয়ালা। লাস্ট লাইনটা বলতে বলতেই চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। রাত বাজে 11টা। মায়রা পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় তার মন বসছে না। বারবার মিলার বলা কথাটা মনে পড়ছে। মায়রা তার নোট করার ছোট্ট কাগজে লেখাটি লিখল, ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে মধুর সন্ধানে আরেক ফুলের ওপরে গিয়ে বসে। লেখাটির ওপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি কাগজটির ওপরে গড়িয়ে পড়ল।
মায়েরা হাতের কলম দিয়ে লেখাটি কালো কালির আবরণে ঘষতে থাকে। পুরো লেখাটি একদম কালো কালির নিচে চাপা পড়ে গেলে মায়েরা বসা থেকে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কাবার্ডের এক সাইডে রাখা তার কাপড়গুলোর মাঝ থেকে ইরফানের দাদির দেওয়া শাড়ি, ব্লাউজ সব বের করে একা একাই শাড়ি গায়ে জড়ায়। ইরফানের দাদি যেইভাবে পরিয়ে দিয়েছিল একদম সেইভাবেই পরলো, বেশ খোলামেলা ভাবে। পুরো শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের অবয়ব দেখে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, দুই হাত চোখ মুছে নেয়। এরপর শাড়ির সাথে ম্যাচ করে ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেয় আর চোখে কাজল। আর কিছুই করলো না, বারবার চোখ ভিজেছে। মায়েরা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায়। মায়েরা আয়নার সামনে থেকে সরে এসে এক সাইডে দাঁড়ায়। তখনই দরজা ঠেলে ইরফান ভেতরে প্রবেশ করে। মায়েরা ইরফানের দিকে তাকালো না, মাথা নিচু করে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। ইরফান খুব স্বাভাবিকভাবেই ঘরে প্রবেশ করে, তবে মায়েরাকে দেখে স্তম্ভিত হয়। তার পা থেমে যায়, চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। নিজেকে সামলে মায়েরার দিকে এগিয়ে গিয়ে মায়েরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে ডান হাতে মায়েরার মুখটা উঁচু করে ধরে। মায়েরার চোখ বন্ধ। ইরফান মায়েরার মুখপানে চেয়ে মৃদু স্বরে বলে, আবার এসব করেছো কেন? গ্র্যান্ডমাকে নিষেধ করেনি কেন? মায়েরা চোখ মেলে ইরফানের দিকে তাকায়। মায়েরার শরীর কাঁপছে, সে জানে না কেন। ইরফান বোধহয় বুঝল, কিন্তু সে ছাড়ল না মায়েরাকে। দুই হাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়, মায়েরার গলায় নাক ঘষে ছোট্ট করে বলে, গ্র্যান্ডমাকে নিষেধ করে দিব, ডোন্ট ওয়ারি। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, দাদিমা পরিয়ে দেয়নি, আমি নিজেই পড়েছি। ইরফান মায়েরার কথা শুনে অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে নেয়। ইরফান মায়েরাকে আবারও জড়িয়ে ধরে, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা হাঁসফাঁস করে, তার স্বভাব সুলভ বলে ওঠে, ছাড়ুন। ইরফান বিরক্ত হলো, একে কি করা উচিত? মায়েরাকে ছেড়ে রেখে বলে, স্টুপিড, নিজেই সব খুলে আসবে, আবার ছাড়ুন ছাড়ুন করবে। মায়েরা মাথা নিচু করে নেয়, সে তো চাইলই অনেক কিছু। ইরফান মায়েরাকে কোলে তুলে নিতে দাঁতে দাঁত চেপে বলে, ছাড়বো না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা আবারও ভয় পায়। ইরফান মায়েরাকে বেডে শুয়ে দিয়ে তার পরনের ব্লেজারটা খুলে ফেলে। শার্ট খুলতে নিলে মায়েরা ঢোক গিলে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা অসহায় চোখে তাকায়। ইরফান অপর পাশ দিয়ে মায়েরার কাছে আসতে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, মা, আমার পেটে ব্যথা, আমি পানি খাবো। ইরফান ততক্ষণে মায়েরার সামনে এসে দাঁড়িয়েছে, তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথায় ব্যথা? মায়েরা মিনমিন করে বলে, পেটে, মাথা ব্যথা। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা জিহবায় কামড় দেয়, টেনশনে ভুলভাল বলে ফেলেছে। আমতা আমতা করে বলে, পেটে পেটে, আমি ঘুমাই। ইরফান শাড়ির ভাঁজে নিচের পেটে বরাবর হাত রাখে। মায়েরা কেঁপে ওঠে, থেমে থেমে বলে, কি করছেন? ইরফান মায়েরার পেটে মৃদু চাপ দেয়, মৃদু স্বরে বলে, ব্যথা সারিয়ে দিই আগে, দেন ঘুমাবে। মায়েরা দুই হাতে ইরফানের হাতটা সরাতে চায়। ইরফান বাঁ হাতে মায়েরার দুই হাত ধরল। এরপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, পেটের কোথায় ব্যথা করছে? মায়েরা বাচ্চাদের মতো করে অসহায় কণ্ঠে বলে, পুরো পেট, পুরো পেট, সত্যি বলছি, এবার ছাড়ুন। ইরফান মায়েরার পেটে রাখা হাত দুটো পুরো পেটে বিচারণ করে। মায়েরা মাথা নিচু করে ঢোক গেলে। ইরফানের এমন আচরণে তার শরীর শিরশির করছে। সে নিজের জালে নিজেই ফাঁসল। ইরফান ঠোঁট বাঁকালো, বিড়বিড় করে, লিটিল গার্ল। এরপর মায়েরার পেট থেকে হাতটা সরিয়ে আনে। দুই হাতের আজলায় মায়েরার মুখটা নিয়ে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা চোখ বুজে নেয়। একটু সময় পেরোতেই ইরফান মায়েরাকে ছেড়ে মুখ কুঁচকে বলে, স্টুপিড, এইসব কি লাগিয়েছ? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। একটু পর চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের ঠোঁটে লিপস্টিক মাখানো। না চাইতেও শব্দ করে হেসে দেয় মায়েরা। ইরফান বিরক্তির চোখে মায়েরার দিকে চেয়ে থাকে, বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়।
মায়েরা মুখ টিপে হাসলো। এটা তো কম দামি একটা লিপস্টিক দিয়েছিল সে, এর জন্যই ইরফানের ঠোঁটেও লেগে গিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতেই মায়েরা দৌড়ে গিয়ে দাঁড়ায় এক কোনায়, দ্রুত শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয়। এরপর বেডে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়ে। অনেক বড় হওয়ার কাজ করে ফেলেছে সে, ভুল করে। এইসব তার দ্বারা হবে না। মিলার বাচ্চার ওপর রাগ হলো, কালকে কলেজে গিয়ে আগে ওকে লাথি দিবে। বেয়াদ্দপ মহিলা। আজ ভার্সিটি বন্ধ, শুদ্ধ ইরফান বাসাতেই, তার মা এখানেই আছে, তাই সেও আর তার বাড়ি যায়নি। তার মানে, তার মনে হাজারটা প্রশ্ন। ইরফানের সেই দিনের বলা কথাগুলো মনে পড়ে। মায়রার কোটিপতি হওয়ার ব্যাপার ইরফান 2 বছর আগে জানে। এসবের উত্তর নিত সেই ইরফানের ঘরে এসেছে, কিন্তু ঘরে এসে কিছু একটা মনে পড়তেই ইরফানের উদ্দেশ্যে বলে, সৌভিকের অবস্থা ভালো না রে, জানিস। ইরফান বেডের উপরে বসে ল্যাপটপে কাজ করে সাথে গা ছাড়া ভাব নিয়ে বলে, আই নো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে, ভাবুক ভঙ্গিতে বলে, প্রায় বছরখানেক আগে আমাদের গ্রামে কয়েকটা ছেলে এক চোখ তুলে তুই কানা করেছিলি, তাই না? ইরফান ভাবলেশহীন ভাবে বলে, ইয়া। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? তুই এসব কি করে বেড়াস? সৌভিকের সেম অবস্থা, তবে ওর চোখটা হয়তো বেঁচে যাবে। একটু থেমে বলে, মানুষের অঙ্গহানি করা ভালো কাজ নয় ইরফান। ইরফান বিরক্তির কণ্ঠে বলে, আমি ওদের 2বার অন করেছিলাম, অবাধ্য হয়েছিল, শাস্তি দিয়েছি, দ্যাটস ইট। এটা ওদের প্রাপ্য। ফালতু নলেজ ডিলেট করে রাইট নলেজ মাথায় নেই। শুদ্ধ রেগে বলে, আমি ঠিকই আছি, তুই ভুল, মানুষ হতবাল। ইরফান রেগে তাকায় শুদ্ধের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, আমি ওদের ছোটখাটো শাস্তি দিয়েছি, প্রাণ তো আর নেইনি। শাস্তি দিলে লাইফের সুযোগ দিয়েছি, দেন ওরা আর আমার বার্ড ফ্লাওয়ারকে ডিস্টার্ব করেনি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বার্ড ফ্লাওয়ারকে? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। শুদ্ধ হিসাব মিলাতে ব্যস্ত হয়, ব্যাপারটা কি হলো? 1 বছর আগের কাজের সাথে বর্তমানের কাজের যোগসূত্র পাচ্ছে মনে হচ্ছে। তীর তো মায়রার দিকেই যায়, আবার কি সব কাব্যিক নামও বলছে। শুদ্ধ ইরফানের সামনে বসে ইরফানকে খোঁচায়। ইরফান বেশ কিছুক্ষণ পর ল্যাপটপটা অফ করে চোখ বুজে নেয়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে ঝাঁকিয়ে বলে, কিরে, কোন জগতে হারালি? আমি এইবার একটু একটু বুঝেছি তোর আর মায়রার ক্যালকুলেশন। 1 লাইন বলিস আর 10 লাইন ভাবিস, কি খাপছাড়া কথা। এখন আমার প্রশ্নের উত্তর দে। ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ইরফানের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তুই মায়রাকে চিনেই বিয়ে করেছিস? ঠিক বললাম তো? শুধু চিনে না, একদম পছন্দের মানুষকে। ওয়াও, হাউ কিউট। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, 2 হাত প্যান্টের পকেটে রেখে ভুরু কুঁচকে বলে, নো। শুদ্ধ বেডের ওপরে 2 পা তুলে ভাঁজ করে বসে ভুরু কুঁচকে বলে, ও হ্যাঁ, কিন্তু যা যা করলি ওর জন্য, এরপরও মায়রাকে অন্য কেউ ভেবে বিয়ে করলি কেন? ইরফান গম্ভীর গলায় বলে, টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে ওকে ভুলতে পারি কিনা। শুদ্ধ গালে হাত দিয়ে বলে, তুই যা মানুষ, এই জীবনে মায়রাকে ভুলতি না। মায়রার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে কি করতি? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, হতো না, অলরেডি 10টা বিয়ে ভেঙেছি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, কিছু একটা ভেবে বলে, আমি যতদূর জানি মামা তোর বিয়ে মায়রার সাথেই ঠিক করে রেখেছিল, তাহলে মায়রার জন্য পাত্র কে আনতো? শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, ওর বেয়াদ্দপ বাবা। শুদ্ধ বোঝার ভঙ্গিতে মুখ গোল করে, অতঃপর বলে, তুই নিজে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলি, তাহলে মায়রার বিয়েটা আটকাটিতি কেন? ইরফান ভাবলেশহীন ভাবে বলে, মাই উইশ। শুদ্ধ বিড়বিড় করল, বেয়াদ্দপ পোলা, এর বদ অভ্যাসের জন্য ওকে বিয়ে করবে না, আবার ওরও বিয়ে হতেও দিবে না। অতঃপর শুদ্ধ গলা ঝেড়ে বলে, মায়রার জায়গায় অন্য মেয়েকে বিয়ে করার পর মায়রাকে ভুলতে না পারলে তোর বিয়ে করা বউয়ের কি হতো? ইরফানের সহজ উত্তর, ডিভোর্স দিয়ে দিতাম। শুদ্ধ বিরক্তির কণ্ঠে বলে, ওর জীবন নষ্ট হয়ে যেত।
কে বিয়ে করতো ডিভোর্সি মেয়েকে? ইরফান গম্ভীর গলায় বলে, হতো না, তুই ওকে বিয়ে করতি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি, আমার ফারহাকে রেখে অন্য কাউকে বিয়ে করতাম আমি? ইরফানও ঠোঁট বাঁকিয়ে বলে, ফারাহকে ভুলিয়ে দিতাম। শুদ্ধ কটমট চোখে তাকালো, রেগে বলল, তুই কাউকে ভোলার জন্য অন্য কাউকে অ্যাটলিস্ট বিয়ে করবি না, কিন্তু ভালোই জানা আছে আমার, বুঝলি, মিথ্যা গল্প শোনানোর জায়গা পাস না, না? ইরফান সূক্ষ্ম হাসলো, অতঃপর বলে, জানিসই তো, তাহলে স্টুপিডদের মতো আক্স করছিস কেন? একটু থেমে ইরফান সিরিয়াস হয়ে বলে, আম্মু সিক হয়ে গিয়েছিল, তাই বিয়ে করেছি, বাচ্চাকে মানতাম না। একটু থেমে আনমনেই বলে, বার্ড ফ্লাওয়ার ছাড়া কাউকেই মানতাম না। সেই দিনই ডিভোর্স পেপার রেডি করতাম, উকিলের সাথে কথা হয়েছিল, দেন ওকে এক গুড পার্সনের সাথে বিয়ে দিয়ে দিতাম। বাট তার আগেই জেনেছি এটা ওই স্টুপিড। শুদ্ধ মিটি মিটি হেসে বলে, এখন ডিভোর্স পেপার রেডি কর, মায়েরাও তো বাচ্চা, আমি হেল্প করবো শোনা? ইরফান শুদ্ধের দিকে রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ। শুদ্ধ বেখেয়ালি থাকায় ঝাঁকি দিয়ে ওঠে, মুখ বেঁকিয়ে বিড়বিড় করে, পাইনসে এক বালাপ। ইরফান শুদ্ধের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোকে বেঁধে রেখে তোর বইয়ের পিছে কুত্তা লেলিয়ে দিব আমি, বুঝলি? ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। এই কথা তো সে ইরফানের বিয়ের পর শুনেছিল। বিয়ের পর কয়েকদিনের মাথায় তাদের গ্রামের এক ছেলেকে খুন করতে যাচ্ছিল এই ইরফান। শুদ্ধ সেই ছেলেকে বাঁচিয়ে বলে ইরফান এই কথা বলেছিল। শুদ্ধর মাথায় হাত, চোখ বড় বড় করে বলে, ইয়া আল্লাহ, তার মানে তুই ওদের মায়েরার জন্য অত মেরেছিলি, পরে হসপিটালে তুই পাঠিয়েছিস? মরণের সাথে লড়েছে বেচারারা, তোর একটুও মায়া নেই রে? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, না নেই, বার্ড ফ্লাওয়ারের টপিকে কেউ জড়ালে সেখানে এসব ফালতু মায়া দেখানোর টাইম নাই। লাইক, তুই এখন আমার হাতে মেয়ে হিসাবে থাপ্পড় খাবি। শুদ্ধ দ্রুত বেড থেকে নেমে বলে, এ না না, আমি আসলে জানতাম না ও মায়রাকে উল্টাপাল্টা বলেছে, এমন করিস কেন? এইসব ঠিক নয়। এটা এখনো মনে রেখেছিস কেন? এইসব মনে রাখলে আল্লাহ পাপ দেয় সোনা। ইরফান দুই হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসলে শুদ্ধ বলে ওঠে, আমি তোর ভাই, আর তুই আমায় মারবি? স্যার, তোর স্মৃতিশক্তি গেছে, আহারে, তোর জন্য আমার কষ্টে কষ্টে কষ্টিত হয়ে হাঁটু কেঁপে ওঠে রে সোনা। ইরফান রেগে বলে, শুদ্ধর বাচ্চা। শুদ্ধ দৌড়ে ঘরের বাইরে যেতে যেতে বলে, নামাজ পড়ে দোয়া করে দে সোনা, যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়, এই জীবনে আর সহে না। আর তুই একদম আমার বইয়ের পিছে কাউকে লাগাবি না। বউটাকে পেতে না পেতেই হারানোর ভয় দেখায়, শালা সবগুলোই ব্রিটিশ। 2 বছর আগে ইরফান অনার্স শেষে মাস্টার্সে ভর্তি হয়েছে। টুকটাক বাবার ব্যবসা দেখে। তারেক নেওয়াজ ইরফানকে ঠেললেও শোনে না। ঠেলতে ঠেলতে একটু আধটু ইরফানকে অফিসে পাঠাতে পারে। তিনি উপায় খুঁজলেন ইরফানকে ব্যবসায় বসানোর। ভাবনা অনুযায়ী ব্যবসার ডিড পুরো ইরফানের নামে করে দেয়। এরপর অন্তত ইরফান তার কথা শুনবে। কিন্তু তিনি হতাশ। ইরফানকে কথা শোনাতে পারে, আর তার যখন ইচ্ছে হবে সে তখন ব্যবসা দেখবে, এখন নয়। দেখতে দেখতে মাস্টার্সের বেশ কয়েক মাস পেরিয়ে যায়। ইরফান শুদ্ধদের বাড়িতে আসতে না চায় না। গ্রামের পরিবেশে মানিয়ে নিতে তার বেশ কষ্ট হয়, কিন্তু তার বাবা মা জোর করতো আসার জন্য। তবে সে এই জন্য আসতো না, সে আসতো গ্রামের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় বন্দি করতে। তার পছন্দের ক্যামেরা সনি JV-E10। এই ক্যামেরা তার গ্রামের সঙ্গী। ইরফানের মাস্টার্সের যখন 3 মাস পেরিয়েছে, তখন সে তার বাবা মায়ের সাথে গ্রামে এসেছে। ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরেছে। ঘরে এসে কোনো দিকে না তাকিয়ে তার ক্যামেরাটা বের করে বাড়ির বাইরে বের হয়। দিনের আলো ফুটতে শুরু করেছে। শুদ্ধ ফোন গোটায়, সাথে চা খায়। ইরফানকে দেখে এগিয়ে এসে বলে, তোর বাচ্চাটা কেমন আছে রে? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ইরফানের হাতের ক্যামেরায় হাত বাড়াতে নিলে ইরফান রেগে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ চায়ে চুমুক দিয়ে ইরফানের সামনে ধরে বলে, নে সোনা, খা, বিশ্বাস কর, এ কোনো সাধারণ চা নয় রে, এ হলো আমার কুলি করা
ভালোবাসা মেশানোর চা। ইরফান চরম বিরক্তি নিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হেসে আবারও চায়ে চুমুক দেয়। আকাশ হালকা নীলচে রঙে রাঙানো, সূর্যের আলোয় কমলা আভা আড়াল থেকে একটু একটু করে উঁকি দেয়। ইরফানের মুখায়ব গম্ভীর, সকালের সৌন্দর্যে ঘেরা আকাশের প্রতিটি দৃশ্য ক্যামেরায় বন্দি করে নেয়। এরপর হাঁটু মুড়ে বসে শিশির ভেজা ঘাসের ওপর, মিটিমিটি করা রোদের আলোয় ঘাসের ওপর বিদ্যমান শিশির জ্বলজ্বল করতে থাকে। ইরফান বাঁ পায়ের হাঁটু ঘাসের ওপর ঠেকিয়ে ডান পা সামান্য উঁচু করে রেখে ক্যামেরায় বেশ অনেকগুলো পিক ক্লিক করলো। পাশেই একটি ঘাস হরিণ চুপটি করে এসে বসে শিশির ভেজা ঘাসের ওপর। ইরফান এটাকে তার ক্যামেরায় বন্দি করে নিল। এরপর উঠে দাঁড়ায়। পাখির কিচিরমিচির আওয়াজে ইরফান তাকায় চারপাশে। কেউ গাছের ডালে বসে, কেউ বা খোলা আকাশের মনে আনন্দে ডানা মেলে উঠছে, কেউ বা গাছের এই ডাল থেকে ওই ডালে নেচে বেড়ায়। ইরফান প্রতিটি দৃশ্য খুব নিপুণভাবে তার ক্যামেরায় ক্লিক করে। গ্রামের রাস্তায় দুই একজন কৃষক লুঙ্গি পরে নিজ নিজ মাঠের দিকে অগ্রসর হয়। কেউ বা মাছ ধরতে এক হাতে পাতিল, আরেক হাতে জাল নিয়ে এগোয়। ইরফান তাদেরকেও তার ক্যামেরায় বন্দি করে নিল। বেলা গড়িয়েছে বেশ। ইরফান ধীরে ধীরে এগোয়। আশেপাশে টুকটাক যা চোখে পড়েছে তা ক্যামেরায় বন্দি করে নেয়। হঠাৎই পুকুর পাড়ের ধারে একজন মেয়েকে বসে থাকতে দেখলো, যে পুকুরের পানিতে দুই পা ডুবিয়ে রেখেছে। সামান্য ঝুঁকে ডান হাতে আলতো করে পানিতে ভেজায় মাথায় করা খোপা আধা খোলা হয়ে পিঠে নেমেছে। ইরফান পুকুরের ডান পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে দৃশ্যটা এত সুন্দর লাগলো, সে সেখানেই দাঁড়িয়ে পুরো 50টা পিক ক্লিক করেছে মেয়েটার। একটুর জন্যেও দৃষ্টি এদিকে ওদিকে হয়নি। মায়েরা পুকুর থেকে ডান হাতের মুঠোয় এক মুঠো পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয়। ঠোঁটের কোণে স্নিগ্ধ মৃদু হাসি, বন্ধ চোখ, ফর্সা গোলগাল মেয়েটার মুখ থেকে পানির বিন্দু ফোঁটা ফোঁটা বেরিয়ে পড়ে। ইরফানের চোখে মুখে মুগ্ধতা। ঘোরের মাঝে থেকেই আরো অনেকগুলো পিক তুলল মেয়েটার। মায়েরা হাঁটু উপরের দিকে তুলে এনে হাঁটুতে থুতনি ঠেকিয়ে পুকুরের পানির দিকে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। ভীষণ শান্ত এক মেয়ে হয়ে চুপটি করে বসে থাকে, যার নড়চড় নেই কোনো। ইরফান অদ্ভুতভাবে চেয়ে থাকে মায়েরার পানে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। বিড়বিড় করে আওয়াজ, কিউট গ্রিন বার্ড ফ্লাওয়ার। বেশ কিছুক্ষণ পর মায়েরা উঠে দাঁড়ায়। সামান্য নিচু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত গোটানো চুড়িদার পায়জামা নিচে নামিয়ে দেয়। খোপা করা চুলগুলো সম্পূর্ণ খুলে যাওয়ায় দুই হাতে খোপা করে নেয়। ইরফান এভাবেও মায়েরার পিক ওঠায় অনেকগুলো। মায়েরা চুলগুলো খোপা করে আশেপাশে তাকায়, এরপর এগিয়ে যায় বাড়ির পথে। ইরফান দেখলো মায়েরা অনেকটা এগিয়ে গিয়েছে। সবুজ গোল জামা, সবুজ পায়জামা, সাথে সবুজ ওড়না পরনের মেয়েটা ভেজা পা জোড়া শুকনো মাটিকে ভিজিয়ে দেয়। মৃদু বাতাসে মায়েরার জামা দুলে ওঠে, মাথা থেকে কাপড় পড়ে যায়। মায়েরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণই মায়েরার দিকে চেয়ে রইল। থেকে থেকে ক্যামেরায় মায়েরার হাঁটার দৃশ্য ক্লিক করে, আবারও কিছু ভিডিওও করে। ইরফান বাসায় ফিরে তার ক্যামেরায় ক্লিক করা পিকগুলো সহ ভিডিও সব ল্যাপটপে সেভ করে। এই পুরো ঘটনাটা শেষ হওয়ার পর ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার কাজে সে চরম বিরক্ত। এটা তার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না, টোটালি যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে ক্যামেরা আর ল্যাপটপের দিকে তাকায় গম্ভীর মুখে। এত রাগ লাগছে নিজের ওপর, রেগে মেগে বেডের কোনায় একটা লাথি বসায়। তার এই অদ্ভুত ক্যারেক্টার সে নিতে পারছে না। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, হু আর ইউ? ইউ আর ডিস্টার্বিং মি। আই উইল কিল ইউ, ডিসগাস্টিং। ইরফান সেই দিন দুপুরের পর গ্রাম থেকে শহরে তাদের বাড়িতে চলে আসে। এরপর আবারও গ্রামে আসে মায়েরার জন্য। তার মনে ভাবনা, মেয়েটি কিউট বাট বাচ্চা, এটাই তার মাথা বিগড়ে দিচ্ছে। অশান্তিতে ঘুম হারাম হয়ে গিয়েছে। ইরফানের ইচ্ছে করে মায়েরাকে পটাপট থাপ্পড় দিয়ে বড় করে দিতে। সে বুঝেছে তার ফিলিংসের ব্যাপারে,
বাট ও বাচ্চা, তাই ইরফান যথাসাধ্য ট্রাই করলো মায়রাকে তার মন থেকে ছুঁড়ে ফেলতে, বাট সে পারছে না। উল্টে তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে। অনেক ভেবে চিনতে ইরফান মায়রার একটা পজিটিভ দিক খুঁজে পেল। মেয়েটা ভীষণ শান্ত। মায়রাকে মানার জন্য সে হাতিয়ে হাতিয়ে এই দিকটাই পেল। মায়রা বাচ্চা, মায়রা শান্ত, দুটো বৈশিষ্ট্যের পাশাপাশি রেখে ভাবলো বাচ্চাটুকু মানিয়ে নিবে, সাথে এই যে শান্ত শিষ্ট, এটার জন্য তাকে মেনে নেওয়া যায়। কথাটা ভেবে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার একটু শান্তি লাগছে। এক সপ্তাহ পর ইরফান আবারও গ্রামে আসে। বিকালবেলা আসরের নামাজ পড়ে পুকুর পাড়ের দিকে আসলে দেখলো মায়েরা আজ একটা গাছতলায় বসে আছে, কি যেন বিড়বিড় করে। ইরফান মায়রার পেছনে মায়রার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে। মায়রার কণ্ঠে বিষাদের সুরে এলোমেলো শব্দ ভেসে আসে। আমি যদি কোটিপতি হতাম, কত ভালো হতো। আল্লাহ, তুমি একদিন আমায় কোটিপতি বানিয়ে দিবে। কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান পেছন থেকে তা দেখতে পেল না, তবে মায়রার চাওয়ার ধরন তার কাছে পছন্দ হলো। পিঠ ফিরিয়ে রাখা মায়রার পানে চেয়ে ইরফান বিড়বিড় করে, ইটস ওকে, অন ডে ইউ উইল বি এ মিলেনিয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি একদিন কোটিপতি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে গল্পটি দেখছিলেন তার নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগানী।